প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মেট্রো সান টু দ্য পয়েন্টে আমি রয়েছি সোমা ইসলাম আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে দুজন সম্মানিত আলোচক আছেন, তাদের পরিচয় পর্বটা পরে করিয়ে দিচ্ছি। আগে জানাই আজকে আমাদের কথা বলার ইস্যু, আমরা কথা বলবো উপজেলা ভোট নিয়ে, কারণ উপজেলা ভোট নিয়ে শাসক দলের মধ্যে একটা বিদঘুটে অবস্থা রয়েছে এবং এই উপজেলা ভোট নিয়ে কথা বলতে গেলে ওভারঅল আমাদের দেশের রাজনীতি এবং বর্তমানে রাষ্ট্র এবং জনগণ কেমন আছে, পার্শ্ববর্তী দেশেও তো ভোট হচ্ছে, সেটাও নিশ্চয়ই কথা প্রসঙ্গে আলোচকরা নিশ্চয়ই ওঠাবেন। কিন্তু সবচেয়ে বড় কথা, উপজেলা নির্বাচনে এখন একদম গলার কাটা হয়ে গেছে শাসক দলের, সেটা হচ্ছে এমপি মন্ত্রীরা, অর্থাৎ তাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার কেউ যেন উপজেলা ভোটে না নির্বাচন করতে পারে। হাইকমান্ড থেকে এই নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু সেটা কি মানছে নাকি তারা অপেক্ষা করছে? কিসের অপেক্ষা করছে? এই যে নিজ দলের মধ্যে একটা বিচ্ছিরি অবস্থা দাঁড়িয়ে গেছে উপজেলা ভোটকে কেন্দ্র করে, সেটাকে সামাল দিবে কি করে? আমরা কিন্তু প্রত্যেকটা ভোটে দেখেছি যে এমপি মন্ত্রীদের ভোটে প্রভাব বিস্তার, এই বিস্তার ঠেকাতে ইলেকশন কমিশনকে একটা নাজেহাল অবস্থায় পড়তে হয়। এবার কিন্তু সেই নাজেহাল অবস্থাটা স্থানীয় সরকার অর্থাৎ উপজেলা ভোট নিয়ে স্বয়ং আওয়ামী লীগই পড়েছে। এখন এটাকে সামাল দিবে কি করে? বিদ্রোহ কি বাড়বে? বিদ্রোহটা বলছি নিজেদের অন্তর্দ্বন্দ্ব, অর্থাৎ 7 জানুয়ারির দাবি ভোট যেটাকে বিরোধী দল বলে, সেই ভোট নিয়ে তো একটা নিজেদের দলের মধ্যে একটা ভাঙন তৈরি হয়েছে। আবার উপজেলা নির্বাচনে আমি না তুমি, সে না কে, এটা নিয়ে যখন একটা গৃহদাহ তৈরি হবে, নিশ্চয়ই রাজনৈতিক দলের স্ট্র্যাটেজি থাকে, তারা একটা বড় দল, তারা এখন কি করবে সেসব বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের বিষয় এই গরমে ঠান্ডা রাজনীতি, আসলে কি রাজনীতি ঠান্ডা আছে কিনা সেটা তারা বলবেন। আমাদের সঙ্গে আজকে আলোচক শাহাদাত চৌধুরী লাবু এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ, সঙ্গে আছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন। আর আমি সোমা রয়েছি, আলোচনা শুরু করছি। একটু ওনাকে দিয়ে শুরু করি। না, আমি উপজেলা নিয়ে বলবো না, আমি উপজেলাতে আসলে তো আপনি তো পুরো জাতীয় নির্বাচন নিয়ে চলে যাবেন। তাহলে আমি বলি উপজেলা স্থানীয়দের শুরু করি, আপনি জাতীয়তে চলে যান। কেমন আছে রাষ্ট্র, রাজনীতি আর জনগণ? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আমরা তো যে বাস্তবতায় ছিলাম সেই বাস্তবতাই আমাদের সামনে হাজির, কেবল আছে তার সমস্যাগুলো যে প্রকট, সেগুলো আরো ব্যাপকভাবেই মানুষের সামনে আসছে। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে লড়াই করছি। আমরা বলছি যে এই গণতান্ত্রিক ব্যবস্থা না হলে যে চ্যালেঞ্জগুলো তৈরি হয়, এগুলো আমরা ঠিকমতো মোকাবেলা করতে পারবো না। আমাদের বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ, এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে যে জিনিসটা, যে এইটাকে যদি আপনি একটা জবাবদিহিতামূলক শাসনের মধ্যে রাখতে না পারেন, তাহলে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো আপনি ঠিকমতো মোকাবেলা করতে পারবেন না, উল্টো ডুববেন। মানে ডোবার জন্য পুরোটাই, যেমন কেবল অভ্যন্তরীণ পরিস্থিতি সবসময় হয় না, নানান রকম আন্তর্জাতিক পরিস্থিতিও তৈরি হতে পারে। যেমন অর্থনীতির ক্ষেত্রে সরকার প্রায় খুব সবকিছু ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য, এগুলোর উপর চাপিয়ে দিচ্ছে। আমি বলবো যে ইউক্রেন যুদ্ধ কিংবা মধ্যপ্রাচ্য কিংবা আন্তর্জাতিক ঘটনাবলীর যে কোনো প্রভাব নেই তা কিন্তু না, এই প্রভাব তৈরি হতেই পারে। কিন্তু একটা অর্থনৈতিক সক্ষমতা মানে হচ্ছে যে এই সমস্ত প্রভাব সে কীভাবে মোকাবেলা করতে পারে, তার ওইখানে রেজিলিয়েন্সটা কতটুকু। তো এই প্রভাবটা মোকাবেলা করার ক্ষেত্রে তার সক্ষমতাটা নির্ভর করে কি ধরনের শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে একটা অর্থনীতি পরিচালিত হচ্ছে। এখন শাসন ব্যবস্থা যদি চরম স্বৈরাচারী, ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী হয়, তাহলে ক্ষমতার চারপাশে থাকা লোকেরা এমনভাবে চুরি, দুর্নীতি, লুটপাটের মধ্যে দিয়ে সাগর লুটপাট করার মতো করে করতে পারে, এবং অর্থ পাচার, ব্যাংক লোপাট এগুলো হতে পারে, সিন্ডিকেট তৈরি সর্বত্র সেগুলো করতে পারে, মানুষের পকেট হাতিয়ে টাকা পয়সা নিয়ে আসতে পারে এবং সেগুলো পাচার করতে পারে। ফলে তখন সংকটটা মোকাবেলা করার ক্ষমতা থাকে না, বরং সংকট আরো গভীর হতে থাকে এবং সবগুলোর যে শেষ পর্যন্ত সাধারণ জনগণের ঘাড়ে চাপে। যেমন আপনি দেখেছেন যে যদি দ্রব্যমূল্য কেন হয়, এর কারণগুলো আপনি কিন্তু যেতে পারবেন, এবং সিন্ডিকেট, ব্যাংকের টাকা নেই, ডলারের ক্রাইসিস, সবগুলোর পেছনে কিন্তু এই নানান অর্থনৈতিক অব্যবস্থাপনা, জবাবদিহিতা, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে লুটপাটটা দায়ী। এখন এইটার শেষ পর্যন্ত ফলাফলটা কি? পাবলিকের ঘাড়ে এসে সবকিছু চেপে পাবলিকের পকেট থেকে টাকা বের করা। আর এই যে জায়গাটা তৈরি হচ্ছে, আমরা বলছি যে তাহলে এগুলো ফেস করার জন্য একটা জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা দরকার। ডেমোক্রেসি তার জন্য খুবই জরুরি, নির্বাচন তার প্রাথমিক সিঁড়ি। এইটা এই কারণে যে একটা সরকার যখন জনগণের ভোটে নির্বাচিত হয়, তাকে কিন্তু তার ভোটের ব্যাপারে তোয়াক্কা করতে হয়, তাকে অনেকগুলো জায়গাতে জবাবদিহিতার পেশায় থাকতে হয়। এবং এইরকম একটা নির্বাচনী ব্যবস্থা কার্যকর থাকলে, যতগুলো প্রতিষ্ঠানকে কার্যকর থাকতে হয়, তখন ক্ষমতার একটা ভারসাম্য সৃষ্টি হয়। যে কেউই চাইলেই ক্ষমতা ব্যবহার করে, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে আমি বিরাট কিছু লুটেপুটে নিলাম, পাচার করে ফেললাম, জবাবদিহিতার বাইরে থাকলাম, কেউ জিজ্ঞাসা করলো না, $1 বিলিয়ন নাকি বাইরে, ওটা নিয়ে তদন্তও করা যাবে না। তো এগুলো তো হচ্ছে ক্ষমতার একেবারে কাছে থাকার
বিরাট নমুনা বাংলাদেশে তৈরি হয়ে গেছে। তো আমি যে জায়গায় ফিরি যে বাংলাদেশ ওই জায়গায় ভালো নাই, এবং 7ই জানুয়ারি নির্বাচন এইরকম একতরফা একটা ডামি একটা ক্ষমতার কেবলমাত্র নবায়নের মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো যে এই ধরনের শাসন ব্যবস্থা আমাদের এইভাবে ঝুঁকির মধ্যেই ফেলে। কেবল অর্থনৈতিক দিক থেকে নয়, মানুষের জীবনের দিক থেকে, মানুষের সামাজিক যে বন্ধন সেই জায়গাতেও, কারণ পলিটিক্যাল ডিভাইড শেষ পর্যন্ত কি সোশ্যাল ফ্যাব্রিককেও আঘাত করে, সামাজিক বন্ধনটাকেও ধ্বংস করে, সেই দিকেও আমরা নানানভাবে অগ্রসর হচ্ছি। মানে অর্থনীতি এবং ডেমোক্রেসি দুটোই ধ্বংস, অর্থনীতি এবং ডেমোক্রেসি ধ্বংসের কারণে অর্থনীতিও, মানে অর্থনীতি নানান কারণে কিন্তু ভালো হতে পারে, খারাপ হতে পারে। ডেমোক্রেসি থাকলে অর্থনীতি খারাপ হতে পারে, কিন্তু আমি বলছি যে অর্থনীতি খারাপ হওয়াটাকে তখন আপনি যেভাবে মোকাবেলা করতে পারেন, ডেমোক্রেসি যদি না থাকে, কর্তৃত্ববাদ থাকে, তাহলে সেই মোকাবেলার সংকট হয়। বিশেষত আমাদের দেশের মতো কর্তৃত্ববাদী কাঠামো যেখানে ক্ষমতা কেবলমাত্র টাকা আহরণের, সম্পদ আহরণের বড় অস্ত্র, আর দুই শেষ পর্যন্ত সামাজিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করে। আজকে দেখেন পলিটিক্যাল ডিভাইড এইরকম ভাবে তৈরি হয়েছে যে এই যে স্থানীয় পর্যায়ের নির্বাচন আপনি যেটা নিয়ে এখন আলোচনা করতে চান, আপনি শুরুতে যেটা বলছেন, এগুলোর আর কোনো মানে গুরুত্ব নাই। এটা হয়ে উঠছে এখন রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদেরই একটা এক্সটেনশন, লোকাল পর্যায়ে গুরুত্ব যদি নাই থাকে তাহলে 7 জানুয়ারিতে আপনারা যেমন নো ভোট ক্যাম্পেইন করেছিলেন, বিরোধী দল কেন বলছে যে আমরা উপজেলা ভোটেও নো ভোট ক্যাম্পেইন করব? নো ভোট আর নো ভোট ক্যাম্পেইন ব্যাপারটা হচ্ছে, আমি বলছি গুরুত্ব নাই মানে হচ্ছে এটা নিয়োগে পরিণত হয়েছে। এটা আর কোনো অর্থ থাকার মনে হচ্ছে এগুলো যেমন উৎসব ছিল, এগুলো যেমন স্থানীয় পর্যায়ের মানুষের অংশগ্রহণের ভিত্তিতে ওই স্থানীয় নেতৃবৃন্দ জনপ্রিয়তার যাচাই ছিল, তাদের জবাবদিহিতা করার প্রসঙ্গ ছিল। ফেরাবে কে? সেই উৎসবটাকে ফেরাবে কে? উৎসব ফেরানোর জন্য তো গণতন্ত্রের জন্য লড়াই করছি। সেই উৎসব ফেরার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, এবং সেই বন্দোবস্তটা আমরাই কেবল করবো তা না, এখানে আওয়ামী লীগকে থাকতে বলছি, কিন্তু আওয়ামী লীগ তো গো ধরে বসে আছে। ক্ষমতা আমরা একবার পেয়েছি, আর ছাড়বো না। এবং এইটাকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, মানে তারা তো বেশ তাওয়া দিয়েছে, তাওয়া দিয়ে দিয়ে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, খোদ ভারতে এখন প্রশ্নটা হচ্ছে যে গণতন্ত্র না তামাশা, ডেমোক্রেসি না ডিক্টেটরশিপ, দ্যাট ইজ দ্য ইলেকশনের প্রধান বিষয়। মানে আপনি বলছেন কি ওই যে মুদ্রার এপিটোপিট? কোথায় মুদ্রার এপিটোপিট? এই দেশ আর সেই দেশের ভোট মুদ্রার এপিটোপিট? না না না, গণতন্ত্র যে অন্য দেশে খেয়ে দিয়ে নিজের দেশেও রাখা যায় না, সেটা আজকে ভারতের অনেকগুলো শাসকদের বুঝতে হচ্ছে। এই জায়গাটা তো আপনার পরিষ্কার যে আমাদের গণতন্ত্র তাহলে খেয়ে দিয়েছে কি ভারত? কোথায় খেয়ে দিতে সাহায্য করেছে? আপনাদের গণতন্ত্র আপনাদের কাছে অর্থাৎ জনগণের কাছে নেই, অন্যজন দেয়, ধার করা জিনিস নিয়ে আপনারা ক্ষমতায় আসেন। আপনারা ক্ষমতার নবায়ন করেছেন, জনগণের ভোট নিয়ে, ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেননি। সবটাই উনি বললেন, ওনার কথা আমি বললাম, এবার আপনি উত্তরে যান। দেখুন, ওনার কথাগুলো শুনলাম, বেসিক্যালি এখানে নতুন কোনো কিছু নেই। ওনাদের যেই কথাবার্তা, ধরেন তথাকথিত বিরোধী দল যারা আছেন, যাদের জনগণের কোনো ভিত্তি যাদের নেই, তারা এরকম কথা বলতেই পারে। এবং ওনাদের সব কথার মধ্যে যে চিত্রটা উঠে আসে যে সরকার নেই, ভোট নেই, গণতন্ত্র আর দেশে আর নেই, গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনতে হবে, যত নেগেটিভ যত কথাবার্তা আছে, যার সাথে দেশের বর্তমান পরিস্থিতি কোনো কিছুর সাথে কোনো মিল নাই। আর এই কথাগুলো দেখেন আপনার, ওনারা তো সব জায়গায় ব্যর্থ হয়েছে। এখন যে কথাগুলো ভোট যদি দেশে থাকতো, ডেমোক্রেসি যদি থাকতো, জনগণের ভোটেই আমরা নির্বাচন হয়েছে, এবং এবার যে নির্বাচনটা হয়েছে লাগাতার বিরোধী পক্ষ কেন বয়কট করছে, কেন আপনারাই ভোট করছেন, ওনারা কেন নেই? না, আমরা ভোটেও ওনারা যদি না আসে, আপনি কতবার তাদেরকে আর ডাকবেন? বারবার তো তাদেরকে বলা হচ্ছে দরজা খোলা, আপনি চলে আসেন, কিন্তু ওনারা আসেন না। দেখেন আজকে বিশ্বাস করেন না, সেই আস্থার জায়গাটা কেন আনতে পারছেন না? ওনাদের মুরব্বীরা আছেন, মুরব্বীরা যখন যেভাবে ওনাদের সুধারটা আনছেন, ওনারা সেইভাবে কাজ করছেন। ওনাদের আপনি দেখেন আজকে অবস্থাটা দেখেন। আমি ওনাকে ছোট করতে চাই না, কারণ আমরা এখানে যখন বসেছি, ওনাদের আজকে যখন রাজপথে যখন তাদের দেখেন, আমি ওনাকেও দেখি প্রায়, আমার মনে হয় কি ওই জন্য গুলিস্তানে দেখেন যে কিছু মলম বিক্রি হচ্ছে, যে একটা মলম 3 টাকা, 2টা হইলে 5 টাকা, ঠিক ওরকমই। কিন্তু ধরেন 2-1 আপনার তথাকথিত আতেল বসে থাকে সামনে 5-6 জন, আর পিছন থেকে যদি ওনারা ভাড়া করে নিয়ে আসে 20-50 জন লোক, এই নিয়েই কিন্তু ওনাদের রাজনীতি। এর ভিতরে তারা খুব গরম বক্তব্য দেয়, অনেকগুলো কথা বলে। আমার কথা হলো, কথা বলতেই পারে, তাদের কথা, আমার কথা হচ্ছে একটা কনস্ট্রাকটিভ কোনো কথা বলেন। এই যে অনেকগুলো কথা বলে গেলেন যে অর্থনীতি, গণতন্ত্র না থাকলে অর্থনীতির অমুক হবে, অনেক কিছু আছে, কোন জায়গায় সমস্যা, সেই সমস্যার সমাধানটা কি হতে পারে? আলুর দাম 15 টাকা কেজিতে বেড়ে গেছে, আলুর উৎপাদন এত বেশি, তাহলে কেন বাড়লো আলুর দাম? পেঁয়াজের এই মৌসুমে পেঁয়াজের দাম কেন আবার বেড়েছে? এটাই তো, এটা কি মিথ্যা কথা? আমি কিনতে যে হিমশিম খাই না, খুব স্বাভাবিক। দাম বেড়েছে, দাম যদি বাড়লে জনগণের উপর চাপ সৃষ্টি হয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, যার জন্য যেই প্রোডাকশনটা হচ্ছে যে সেটা
আমরা যথেষ্ট মেগা উন্নতি হয়েছে, মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু মেগা দুর্নীতি আছে। সিন্ডিকেট নাই, সব জায়গায় সিন্ডিকেট আছে কম বেশি। তারা যখন একটা ব্যবসায়ীরা ব্যবসা করে তখন অনেকে সেইভাবে চেষ্টা করে কিভাবে কন্ট্রোলটা নেওয়া যায়, এবং সরকারের কাছ থেকে সেই কন্ট্রোলটাকে ভেঙে দিয়ে কিভাবে দামটাকে কমিয়ে আনা যায়। সুতরাং এটা চলবে এবং সরকারের অবশ্যই দায়িত্ব থাকবে সেখানে যে কিভাবে দামটাকে সবসময় সহনীয় পর্যায়ে রাখা যায়। সেই ব্যাপারে আমার কোনো আমি ডিফার করি না। একটা জায়গায় একটু আসবো, আপনি বলছেন ওনাদের লোক নাই, জনগণ নাই, কেউ নাই, 2-4টা লোক নিয়ে ওনারা সরকার বিরোধী যে কথাগুলো সেটা হচ্ছে একটা গুজব, ওখানে বাস্তবতার কোনো লেশমাত্র নেই। সেটার কাউন্টার নিশ্চয়ই উনি করবেন, কিন্তু যে কোনো বিরোধী পক্ষ যখনই মাঠে দাঁড়ায়, তারা প্রতিবাদের জন্য গণতান্ত্রিক ওয়েতে দাঁড়ায়, তখনই আজও তো আমরা দেখলাম পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। পুলিশের কথা হচ্ছে আমাদের কাছে পূর্ব অনুমতি ছিল না। তাহলে 4টা লোক যদি তো ওনাদেরই 4টাই থাকে, 4টা লোক নিয়ে আপনাদের 4 কোটি লোককে সরাবে কি করে? ক্ষমতায় তো আপনারা, তাহলে 4 জনকেই কেন আপনারা ভয় পান? না, এখানে খুব খুব পরিষ্কার জিনিস আছে, সেটা হলো হচ্ছে সবকিছুতে একটা আইন কানুন মেনে চলতে হবে। 4 জন লোক কি আইন মানবে? আপনি যখন এক জায়গায় কোনো আপনি তো নিয়মই আছে যে আপনি ডিএমপির পারমিশন লাগে যে ঠিক আছে আমি রাজপথে, আর রাজপথে এমনি ট্রাফিক জ্যামে মানুষের নাভিশ্বাস উঠে যায়, সেই জায়গায় আপনি রাজপথ বন্ধ করার দরকার কি? আপনার তো বিভিন্ন জায়গাগুলো আছে, সেখানে যান না, যেখানে যাতে জনগণের কোনো সমস্যা না হয়। আর আমরা তো চাবো না বা কেউ চাবে না যে আপনার রাজপথে হঠাৎ করে ওই যে 4টা মানুষ যদি রাজপথে বন্ধ করে দিল, শত শত গাড়ি থামে যাচ্ছে, মানুষজন তাদের এমনি গরম, তার ভিতরে আরো তাদের কষ্ট হচ্ছে। খুব স্বাভাবিকভাবে একটা আইন কানুন থাকবে, সেটা মেনে চলতে হবে। 4টা লোককে আপনারা কাউন্টে নেন, ভয় পান না, ভয় না। আমরা চাই না যে কেউ দ্বারা এইভাবে বাধাগ্রস্ত হোক, জনগণের সমস্যা হোক, সরকারের দায়িত্ব সেটা। আমি তাহলে এবার আসি, উপজেলা ভোট নিয়ে অবস্থা কেন আপনাদের হিমশিম? কেউ করতে না, এমপি মন্ত্রীদের প্রভাব আপনি নিজেও জানেন, আপনি নিজেও একজন সংসদ সদস্য। আমি জানি না আপনার নিজ উপজেলা আপনার প্রভাব আছে কিনা, কিংবা কোন আপনার উপজেলা আপনার আত্মীয় স্বজনকে আবার ক্যান্ডিডেট করেছেন কিনা, আমি জানি না, সেটা নিশ্চয়ই আপনি বলবেন। কিন্তু সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা ভোট আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা প্রশাসন এবং ইলেকশন কমিশনকে আমরা বিগত সময়ে দেখেছি মন্ত্রী এমপিদের প্রভাব ঠেকাতে তাদের হিমশিম খেতে হয়। এবার আপনারা নিজ দলে হিমশিম খাচ্ছেন, সেজন্য ডিসিশন কেন? দেখুন, হিমশিমের বিষয় না, এটা হলো চেইন অফ কমান্ড। আমার চেইন অফ কমান্ড, আমার যে নির্দেশটা আসবে সেই নির্দেশটা আমাকে মেনে চলতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, এবং আমাদের শৃঙ্খলার বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই। আর আওয়ামী লীগ সবচেয়ে প্রাচীনতম একটা দল এবং অত্যন্ত সুসংগঠিত একটি দল, এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দলটা চলছে। সেখান থেকে যে দিক নির্দেশনা আসবে তার শতভাগ মেনে চলাটাই হলো আমাদের দায়িত্ব। আমরা সেই আস্থা বিশ্বাস আমরা আমাদের নেত্রীর উপরে, মাননীয় প্রধানমন্ত্রীর উপরে, দলের সব নেত্রীর উপরে আমাদের সেটা আছে বলেই যে নির্দেশ আসবে সেই নির্দেশটা আমরা মেনে চলবো, এবং সেইভাবে চললে কি ভালো কি মন্দ সেটা আমাদের ইন্টারনাল ফোরামে সেই আলোচনাগুলো হয়। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্তটা দল থেকে দিচ্ছে সেই দলটা আমরা মানতে হবে। শক্তিশালী বিরোধী পক্ষ ছাড়া ভোটটা যে একটা শূন্যতার জায়গায় চলে যায়, এখন আপনারা অনুভব করতে পারেন কিনা যে নিজেদের মধ্যেই ফাইটটা হচ্ছে, আপনাদের বিরোধী দল আপনারাই হয়ে গেছেন? দেখেন, এখানে নিজেদের মধ্যে ফাইট নাই, এখানে ঘটনাটা কার সাথে ফাইট হচ্ছে? সেটা এমপি সাহেবের ছেলে উপজেলা চেয়ারম্যান হবে, তার বউ হবে, তার ভাই হবে, তার চাচা হবে, ক্ষমতার সব বলই কি এক বাড়িতে থাকবে? না না, বলার একটা কথা হলো, বলার থাকতেও কোনো আপত্তি নেই। আপনারা এই যে যদি এই উপমহাদেশ বলেন, আরো অনেক জায়গায় দেখেন আপনার যে প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায়, আমার পাশের দেশে বলেন, ইন্দোনেশিয়ায় বলেন, তার ইয়েতে সে নেই, তার পরিবার থেকে আরেকজন আসছে, তার ভিতরে কোনো সমস্যা নেই, কারণ সেজন আসছে এটা তো ধরেন গণতান্ত্রিক ভাবে প্রক্রিয়া মেনটেন করেই আসছে এবং জনগণের ভোট নিয়ে আসছে, সেখানে কোনো সমস্যা নেই। এখানে এটা ভিন্ন, এখানে এটা যেহেতু মনে করছে যে এইটা নিয়ে যেন কোনো রকম কোন্দল না হয়, কেউ কোনো প্রভাব বিস্তার করতে না পারে, সবাইকে যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারে। বিস্তার করেন তো না, সেজন্য তো এই সিদ্ধান্ত মিনিমাম যাতে কেউ না করে, আমরা চাই জনগণের ভোট মিনিমাম যাতে না করে, কিন্তু ম্যাক্সিমাম এটাকে পার করে গেছে বলেই তো এই সিদ্ধান্ত। না, এই খুব আমার কথা হলো কি জন্য সিদ্ধান্ত সেটা না, উপর থেকে আমার হাই কমান্ড থেকে বলা হচ্ছে সেটা আমাকে মানতে হবে, এবং আমাদের কথা হচ্ছে যে আমরা উন্মুক্ত করে দেওয়া হয়েছে যখন, তখন যে যার খুশি সে দাঁড়াবে, জনগণ যাকে ভোট দিবে দিবে। উন্মুক্ত করে দিয়েছে, কিন্তু চাচা মামা খালু ভাই ব্রাদার আত্মীয়স্বজন সালে দাঁড়াতে পারবে না। এটা তো বিচ্ছিন্ন ঘটনা। 150টা প্রথম দফায় 150টা উপজেলায় ভোট হবে, তার মধ্যে প্রায় আপনাদের আত্মীয়স্বজন দাঁড়িয়েছিল 14টা উপজেলায়। 14টাকেই তো হ্যান্ডেল করতে পারলেন না বলে সবগুলোতেই এক সিদ্ধান্ত আসলো, কেউই দাঁড়াতে পারবে না। মানে আপনারা 14টাকেও কেন ম্যানেজ করতে পারলেন না? এটা ম্যানেজ করার বিষয় নয়, যে বললাম যে হাই কমান্ড থেকে যখন বলা হবে, কোথাও কি ভেঙে পড়েছে দল? চেইন অফ কমান্ড না, আমরা আরো বেশি সুসংগঠিত হয়েছি, এবং আমরা সুসংগঠিত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যা সেই আস্থা আছে আমাদের, এবং আওয়ামী লীগ যেটা বললাম প্রাচীনতম দল, সুসংগঠিত একটা দল, তার সাথে যুদ্ধ করার জন্য তার পাশে দাঁড়িয়ে
ওনাদের যে অবস্থা, আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে কাকে প্রতিরোধ করবার জন্য দাঁড়িয়েছে, নিজ দলকে নাকি বিরোধী পক্ষগুলোকে? না না, নিজ দলকে না। এখানে তো আপনি জানেন, যেহেতু বিরোধী পক্ষ, তো ধরেন ওনারা আজ পর্যন্ত নির্বাচন আগে 3টা বর্জন, 2টা করেছে, এই আবার বর্জন করলো। উপজেলা ভোট ওনারা করবেন না, যে জাতীয় নির্বাচনগুলো বর্জন, অলরেডি কিন্তু তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। আজকে এই যে বিভিন্ন সময় টক শোতে বসে দেখেই আপনারা তাদেরকে মানুষ চিনতে পারছে, নাহলে কিন্তু তার কোনো সেই অবস্থানে নাই। একেবারে তাদের রাজনৈতিক, তাদের যে বুদ্ধি বিবেচনা, যা তারা গত বছর তারা যা দেখিয়েছে, এবং নির্বাচনের সময় প্রতিবার যে দেখি আমরা যে সমস্ত অগ্নি সন্ত্রাস তারা করে, তার তো কোনো উত্তর তারা দিতে পারবে না। লাবু চৌধুরী, আমি আপনার কাছে আসবো। আমি একটু যেতে চাই জোনায়েদ সাকির কাছে। আপনি বললেন যে আমাদের টক শো মানে ওনাদের চেহারায় কিছু নাই, বিরোধী পক্ষ বলতে আর কিছু নেই। একটি গণতান্ত্রিক দেশে একটি রুলিং পার্টি যদি বলে বিরোধী পক্ষ যদি না থাকে, কিন্তু একটি শাসক দলের সবচেয়ে আয়না হচ্ছে বিরোধী দল। অবশ্যই আমরা চাই যদি বিরোধী দলকে আপনারা না খুঁজে পান, তাহলে আপনারা কার সাথে লড়াই করবেন? তাহলে আপনারা একটা সুন্দর একটা শক্তিশালী বিরোধী দল থাকুক। আজকে সেটা নেই। কার জন্য নেই? আজকে তাদের নিজেদের সিদ্ধান্তের জন্য, কারণ তাদের তো নেতৃত্ব নাই। আমার প্রসঙ্গ ভারত রয়ে গেছে, আসবো আপনার কাছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। চোখে পট্টি পরা থাকলে সামনে অনেক কিছু আর দেখা যায় না। এইটা শাসক দলের যখন এই চোখে পট্টি পরার মতো অবস্থাটা তৈরি হয়, তখন বুঝতে হবে যে সময় ঘনিয়ে আসছে। তো এটা একটা ভালো দিক যে আওয়ামী লীগ দলের নেতাদের এখন চোখে পট্টি পুরোপুরি চলে এসছে। তার মানে দলটির ক্ষমতা ছাড়ার, ক্ষমতা থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এসছে। সম্ভবত আওয়ামী লীগ এই চর্চাই বোধহয় করছে। আমরা তো জানতাম আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, এবং তাদের ঐতিহ্য একটা ৭১ সালের স্বাধীনতা সংগ্রামের মধ্যে তাদের ভূমিকার সেই কারণে। কিন্তু সম্ভবত এই দলটির এখন পরিণতি এই জায়গায় এসছে যে ভাড়া করেই বোধহয় তাদের লোকজন আনতে হয়। না হলে অন্য দলের ক্ষেত্রে যে ভাড়া করে লোক এনেছে, এই মানে বিষয়টি বলা থেকে এটা আসে কোথা থেকে? আসে এই কারণে যে নিজেরা সম্ভবত এই কাজটা করে। আমি আপনাকে যখন একটা কাজে অভিযুক্ত করব, তখন মানে নিজেরা ওই কাজের মধ্যে থাকলেই বোধহয় নিজের আয়নাতেই অন্যকে দেখা সাধারণত হয়, কারণ এর মধ্যে কোনো ফ্যাক্ট নেই। তো এইভাবে মানে বলা যেতে পারে। এই বলাটার যে কার্যকারিতা বাস্তবত নেই, সেটা প্রমাণিত হয়েছে। বিরোধী দলগুলোর এক একটা দলের আকার, সাংগঠনিক শক্তি এক এক রকম, কিন্তু বিরোধী দলগুলোর সমাবেশগুলোতে তাদের তাবৎ রকম বাধা বিপত্তি, রাষ্ট্র ক্ষমতা, গুন্ডামি, আইন কানুন, এই সমস্ত অনেক কিছু দেখিয়েছেন। তা সত্ত্বেও যে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে, সেইটা রাষ্ট্র ক্ষমতায় থেকে সত্যিকার অর্থে যাকে বলে যে এরকম রিপোর্টের ভিত্তিতে আমি বলতে পারবো, পত্রপত্রিকায় এসেছে যে এক একজন ব্যক্তি কিভাবে কত ভাড়ায় ওই সমাবেশগুলোতে আওয়ামী লীগ দলীয় সমাবেশে যোগ দিয়েছেন। তারপরও সেই সমাবেশের আকৃতি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। ফলে এই সমাবেশের আকৃতি নিয়ে কথাবার্তা কেন আওয়ামী লীগ নেতারা বলেন, যেখানে একটিও এই সাম্প্রতিক সমাবেশগুলোতে কোনো সমাবেশেই তারা বিরোধী দলের সমাবেশকে অতিক্রম করতে পারেননি, সেটা আমাদের মতো ছোট দলের সাথে সে প্রতিযোগিতা করে এখন আওয়ামী লীগের খুব ভালো কিছু হবে না। যে জায়গাটায় আমি যেতে চাই যে আওয়ামী লীগ বরং এগুলো যদি আমি বাদও রাখি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে কথাগুলো বলেছেন যে ক্ষমতায় না থাকলে তাদের লক্ষ লক্ষ লোককে ঘরবাড়ি ছেড়ে পালাতে হবে, ইট ইজ সেলফ প্রুফস। এটাই তো প্রমাণ করে যে তাদের পায়ের তলার মাটি কোন জায়গায় আছে, যে ক্ষমতায় না থাকলে আর তারা টিকতেই পারবেন না। এবং এইভাবেই দলকর্মীদেরকে বলতে হয় যে কোনো মূল্যে ক্ষমতায় থাকো, এইটাই প্রমাণ করে। ফলে আমার মনে হয় যে আওয়ামী লীগ নেতাদের রিথিং করা উচিত যে এইভাবেই তারা বিরোধী পক্ষকে মোকাবেলা করবেন, নাকি একটু রাজনৈতিক মোকাবেলার জায়গায় যাবেন। তা আসি যে ওনাদের এই রাজনৈতিক শাসন, আমরা যে বলি যে কি কতগুলো মুখস্থ কথা বললাম, মুখস্থ কথাটা কোথায় বললাম যে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো এসছে, আপনাদের এই ধরনের কর্তৃত্ববাদী শাসন এগুলো মোকাবেলা করতে পারছেন। আপনি নিজেই বললেন এই যে আলু, পেঁয়াজ, তেল, চিনি যত নামই বলবেন সবগুলো দাম বাড়ছে। আপনার যেমন কিনতে আপনারই অসুবিধা হচ্ছে, আমরা তো একেবারে নাকে বরার দশা, আমরা তো গরিব মানুষ, আপনারা তাও তো একটা জায়গায় আছেন যে সে কারণে আপনাদেরই অসুবিধা হচ্ছে, কথাটা আপনি প্রমাণ করলেন। কেন বড়লোক ভাবেন মাস শেষে পাটা বেতন? এখন ধরেন এই কাজটা যে প্রবলেমটা যে হচ্ছে, এগুলোর কারণ যে সিন্ডিকেট, এটা সরকারও স্বীকার করে, বলে যে সিন্ডিকেটকে ধরতে পারছি না, অথবা সিন্ডিকেট সব জায়গায় আছে, অথবা সিন্ডিকেটকে ধরলে আরো দাম বেড়ে যাবে। কে কে বলেছেন? সব মন্ত্রীরাই কিন্তু সব কথা বলছেন। উনি আজকে বললেন যে সিন্ডিকেট সব জায়গায় আছে, আর এর আগের বাণিজ্য মন্ত্রী বলেছেন সিন্ডিকেটকে ধরলে দাম আরো বেড়ে যাবে। আর বর্তমান বাণিজ্য মন্ত্রী বলেছিলেন শুরুতে এসে যে একবারে ধরে ফেলতেছি সব, এখন বলছেন যে না এই বছরে পারলাম না, আগামী বছরে দেখবো। তো এইভাবে তো ওনারাই বলছেন এটা। তারপরে বলবেন যে ডলার ক্রাইসিস। ডলার ক্রাইসিস কেন? ডলার ক্রাইসিসের পেছনে আছে যে টাকা
পাচার হচ্ছে, সেটা ব্যাংকিং চ্যানেল হচ্ছে আমদানি রপ্তানি। আবার এখানে যে লুটপাট ওনারা করছেন, ব্যাংক থেকে যে 4 লক্ষ কোটি টাকার মতো ঋণ খেলাপি নানান কায়দায় আবার ঢেকে ঢেকে রাখেন। হ্যাঁ, এটা সেটা বলে টলে নানান নাম টাম দিয়ে ওনারা ঢেকে রাখেন, বলেন যে না 1.5 লক্ষ কোটি টাকা। আসলে কিন্তু ওনাদের সমর্থিত অর্থনীতিবিদরাই বলছেন যে 4 লক্ষ কোটি টাকা কাছাকাছি এখন ঋণ খেলাপি। তো এই ঋণগুলো নিয়ে অথবা বড় বড় প্রকল্প থেকে টাকা চুরি করে যে বিদেশে টাকা পাচার হয়, এই তথ্য তো বাংলাদেশে এখন একটা ওপেন, মানে এটা তো সংবাদ মাধ্যমের দেয়া তথ্য। এই সব কারণগুলো পিছনে আছে এই যে ডলার সংকটের। তো তাহলে দ্রব্যমূল্যটা যে বাড়ছে, এর পেছনে যে একটা জবাবদিহিতাহীন শাসনের ফলাফল, এটা তো প্রমাণিত ব্যাপার, সেটাই তো আমরা বলছি। এখন এইটা থেকে মানুষকে রক্ষা পেতে হলে যে জায়গায় যেতে হবে, সেই জায়গাটা হচ্ছে একটা গণতান্ত্রিক শাসনে। যদি আপনি সেখানে না যান, তাহলে প্রবণতাটা কি হবে? এই যে আপনি লুটপাটটা করতে পারছেন, এটা তো আপনি একচেটিয়া করতে চাইবেন। ওনারা সফল, আচ্ছা সাফল্যের জায়গাটা আমি আসছি, আমি বেশি সময় নিব না। আপনাকে শুধু এইটুকু বলবো যে এই যে ধরুন ক্ষমতার ছায়াতলের থেকে ধন সম্পদ বাড়ানো যায়, এইটা তো এমন একটা, এটা একটা প্রবণতা। আপনি যেমন বাজারে মনোপলি তৈরি হয়, ওটা যেমন একটা অর্থনীতি বলে যে এটা একটা প্রবণতা, মনোপলির টেন্ডেন্সি হবে, আপনাকে এই মনোপলির টেন্ডেন্সিটাকে ঠেকিয়ে রাখতে হবে। তেমনি রাষ্ট্র ক্ষমতা যদি গণতন্ত্র না থাকে এবং ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করা যায়, ওখানেও একটা একচেটিয়া প্রবণতা হবে। এবং তার ফলে এই যে সব পরিবারের সব, আপনি দেখবেন যে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রীয় পরিবার আছে, একেবারে ইউনিয়ন পর্যায়ে পরিবারটা চলে যাচ্ছে। এই পরিবারটাকে আপনি এখন হয়তো নির্দেশ দিয়ে কিছু ঠেকাতে চেষ্টা করছেন, কিন্তু এটাই হচ্ছে প্রবণতা, এটাই হচ্ছে অনিবার্য গতি। কারণ রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে যেভাবে ধন সম্পদ আহরণ করা যায়, তাতে এইটার এই মনোপলি প্রবণতাকে আপনি ঠেকাতে পারবেন না। এটা ঠেকানোর রাস্তা হচ্ছে আগে রাষ্ট্র ক্ষমতায় গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগেরও সেখানে দায়িত্ব ছিল, আওয়ামী লীগ সেই দায়িত্ব পরিত্যাগ করে বন্দোবস্ত ঠিক করেছে, যতদিন আছি থাকবো। তাতে ভবিষ্যৎ আওয়ামী লীগ, এই একবার তারা ক্ষমতা থেকে গেলে ভবিষ্যৎ আওয়ামী লীগের যে পরিণতি, সেটা নিয়েও তারা ভাবছেন না। ফলে দেশের ভাবনা তো তাদের নিজেদের ভাবনাই ভাবে না, দেশের ভাবনা করতে হবে। এবং দেশ যার নামে যাক, আমাদের ক্ষমতায় থাকতে হবে, এটা হচ্ছে তাদের গতি। এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনারা তো পারছেন না এটাকে, আমি সেটাই বললাম, এইটা পারাটা, এই পারাটা এককভাবে কারো ব্যক্তির দায়িত্ব না, এটা পারাটা কোনো এককভাবে কোনো দলের দায়িত্ব না। গণতন্ত্রের ফেরাটা আমাদের জাতির অস্তিত্বের প্রয়োজন। এইটা যেদিন আমাদের মানুষ উপলব্ধি করবেন, যেদিন তারা রাজপথে নামবেন, ওনাদের নানান রকম কারিগরি, নানান রকম এই পুলিশ ভয় দেখিয়ে, গুন্ডা দিয়ে ভয় দেখিয়ে, এগুলো অতিক্রম করে মানুষ যখন নতুন করে নামবেন যে আমার অস্তিত্বের প্রয়োজনে আমাকে স্বপ্ন দেখতে হবে গণতান্ত্রিক বাংলাদেশের, না হলে আমরা ডুববো। যেটা ভারতের জনগণ যেদিন অস্তিত্বের প্রয়োজনে মনে করবে গণতান্ত্রিক শাসন আমাদের দরকার, জনগণ রাস্তায় দেখে যদি পরিবর্তন আনে, তাহলে রাজনৈতিক দলগুলো থেকে লাভ কি? কোথায়? জনগণ রাস্তায় নেমেই যদি পরিবর্তন বদল চায়, তাহলে রাজনৈতিক দলগুলো থেকে কি লাভ? রাজনৈতিক দলগুলো আছে বলেই তো জনগণ রাস্তায় নামবে, রাস্তায় নামে। এবং যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে ওই ঐক্য তৈরি হয়, জনগণের মধ্যে ওই ঐক্যটা তৈরি হয়, সেই জায়গাটা হবে। জনগণের মধ্যে তার মানে জনগণের মধ্যেও ডিভাইডেশন আছে, অফকোর্স আছে, এটা চিরকালই ছিল, এখনো আছে জনগণের মধ্যে। যে তবে জনগণের মধ্যে ঐক্য আগের চাইতে বেশি। ওই যে ওনারা বললেন না, একটা ইলেকশনেও 5% ভোট, ওইটারে সিলসাপুর মাইরা দিনের বেলা কি বলে 27-28 উঠাইতে হয়েছে, সেটা অনেক কম মনে হচ্ছে। আপনি অনেক উত্তর তৈরি করেছেন, আমার বোধহয় প্রশ্ন যেতে হবে না, উনি অনেক প্রশ্ন ছুড়ে দিয়েছেন। দেখেন আসলে ওনার কথাগুলো শুনছি, কিন্তু বেসিক্যালি কিন্তু এগুলো খুব সস্তা কথাবার্তা, বুঝছেন না? এগুলো ওনাদের যারা আশেপাশে যারা আছেন, আক্রমণ ছাড়া সবাই কিন্তু একই ধরনের কথাগুলাই বলে। হ্যাঁ, সেম কথাগুলো বলে। বিরোধী পক্ষ তাহলে কি বলবে বলেন তো? কথাবার্তা এবং এগুলো হয় না যে কোনো গভীরতা নাই, একই জিনিস। দেখেন সেম কথাগুলো বলছে যে সরকারের এই সমস্যা, আওয়ামী লীগ নিয়ে উনি কথা বলছেন যে আপনি আপনার নিজের দল নিয়ে ভাবেন। এত বড় একটা আওয়ামী লীগ নিয়ে কথা বলার আগে নিজেরটা চিন্তা করেন যে আপনার অবস্থান কোথায়, আপনার দলের অবস্থান কোথায়, আপনার সেই শক্তিটা কোথায়। এমন এক দলের কথা বলছেন যেই দলের দীর্ঘ 23 বছর আন্দোলনের পর আমাদের এই স্বাধীনতার বঙ্গবন্ধু ছোট দলটা কি বলতে পারবে না? অবশ্যই পারবে না, কিন্তু এই যে তাচ্ছিল্য করে বলেন, এই তো গণতন্ত্র তো অবশ্যই দেশে আছে, যে গণতন্ত্র নাই, এই যত ধরেন বস্তা পচা কথাগুলো বলে যায় ওনারা, এলে গণতন্ত্র না থাকলে কি হতো? হতো না।
তো গণতন্ত্র আছে বলে ওনারা ওনাদের বক্তব্য দিতে পারছে, আমি ওনার বক্তব্য খণ্ডন করতে চেষ্টা করছি, খণ্ডন করছি। এটাই আমরা সেই গণতান্ত্রিক পরিবেশটা যে কত সুন্দর সেটা কিন্তু এই টক শোর মধ্যে দিয়ে কিন্তু জনগণ বুঝতে পারছে, সবাই দেখতে পাচ্ছেন। শুধু গণতন্ত্র এখন ঘরবন্দি হয়ে গেছে নাকি? এটা রাজপথে কি গণতন্ত্র আছে? ওনাদের ভাষায় না, গণতন্ত্র কি রাজপথে আছে? গণতন্ত্র রাজপথে অবশ্যই, গণতান্ত্রিক পরিবেশ বলেন, গণতান্ত্রিক সরকার। কেবল তো জানুয়ারি মাসে আমাদের নির্বাচনটা হলো, আর এই যে বলেন না, দেখেন এগুলার একটা কোনো বাস্তব কোনো সত্যতা আছে বা উনি দেখাইতে পারবেন রেফারেন্স? পার্শ্ববর্তী দেশ ভারতের বিষয়টা আপনারা ধার করে নিয়ে আসছেন। এই যে বলেন না 5% অনেক কষ্ট করে 27%, এই যে কথাগুলো, এগুলো দেখেন এগুলো কোনো জায়গায় কোনো কাগজে বা কোনো একটা প্রমাণ দিতে পারবে না। যদি প্রমাণ দিতে পারেন একদম কাগজে কলমে যে এই জায়গায় এই ছিল, তাহলে আপনি বলবেন, তখন আমি আপনার সাথে একমত হয়ে বলবেন যে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি, আমি আপনার সাথে একমত। কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু অসত্য কথাগুলো পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করে। কিন্তু আপনার কাছে আমার দুটো প্রশ্ন, সেটা হচ্ছে উনি যেটা প্রথম দিকে বলেছিলেন যে ভারত এটা টকশোর টেবিলে আপনাদেরকে রাজপথে ওইটা খণ্ডন করতে হয়, এই জায়গাটা আপনি আবার বলবেন উনি রেখে দিয়েছেন। আরেকটা হচ্ছে উপজেলা ভোটে বিরোধী পক্ষ আসবে না, জানেন, সেটেল ইস্যু, কিন্তু নো ভোট ক্যাম্পেইন সেটা আছে, সেই জায়গাটাতেও আরেকটা তো প্রভাব, মানে ভোটারদের মনে একটা ইম্প্যাক্ট ফেলবে। কারণ 7 জানুয়ারির ভোটে ওনারা কিন্তু সবসময় বলে যে ওনাদের কারণেই কিন্তু লোকজন কেন্দ্রে যায়নি, অথচ সুতরাং 7 জানুয়ারি বিরোধী পক্ষের বিজয় হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা তো ওনারা যদি খুশি হয়। এখন দেখুন, ভারতের কথা বলছেন, ভারত পৃথিবীর একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ। সেই দেশে কিভাবে নির্বাচন হচ্ছে, নির্বাচন কেবল 19 তারিখ শুরু হয়েছে, তারপরে এটা তো পর্যায়ক্রমে নির্বাচনগুলো হবে, তারপরে সেটার অ্যানালাইসিস হবে, বের হয়ে আসবে। সারা বিশ্বের অনেকেই আছে যারা এটা অ্যানালাইসিস করবে এবং বের হয়ে আসবে। নিরাপত্তার গল্পটা আমরা বুঝি, আমরা বুঝি মায়ের উৎকণ্ঠা। হলো যে আপনারা গত একটা বছর এই যে পৃথিবী পশ্চিম দিকে তাকায় থাকলেন, সবাই আপনার জন্য আপনাদের ক্ষমতায় বসা দিবে, ব্যর্থ হয়েছেন, এবং সেই ব্যর্থতা হয়েছেন। আর আমার পাশের দেশ, যার জন্য, যে দেশ আমাকে স্বাধীনতা যুদ্ধে আমার পাশে ছিল, এবং যেই দেশকে আমরা ক্ষমতায় আসার পর এইখানে যে ওনাদের যে সমস্ত পাকিস্তানি প্রেতাত্মারা এখানে বসে ISI দ্বারা যে সমস্যাগুলো সৃষ্টি করছিল, সেই সবগুলো আমরা ইনসার্জেন্সি বন্ধ করেছি, যার জন্য এই সরকারের সাথে, ভারত সরকারের সাথে অত্যন্ত বন্ধুসুলভ একটা সম্পর্ক। কারণ আমরা আমাদের নেইবার কান্ট্রি, তাদের ইয়ের সময় আমরা তাদের পাশে থাকবো, এটি হচ্ছে খুব স্বাভাবিক বিষয়। সুতরাং এখানে আমাকে ভোটে বসায় দেওয়া, ভারত তো আর এখানে এসে ভোট দিয়ে যায় নাই, ভোট দিচ্ছে এখানকার জনগণ, জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে আসছি, এটা একটা। আর একটা উপজেলা নির্বাচনের ব্যাপারে যেটা বলতেছেন যে ওনারা ওইটা আসেনি, গত বছর হয়েছে কি যে তারা এই যত রকম চেষ্টা, সব চেষ্টা করে অপচেষ্টা করে ব্যর্থ হয়েছে, যার জন্য তাদেরকে কর্মীরা কিন্তু হতাশ হয়ে পড়েছে। এখন যে নো ভোট ক্যাম্পেইন করবে, সেই নো ভোট ক্যাম্পেইন করার মতনও কিন্তু লোকজন তারা খুব একটা খুঁজে পাচ্ছে না। সুতরাং ওনারা এই সমস্ত জনগণের সাথে যে সমস্ত ইয়েগুলো সম্পৃক্ত না, এই সব কাজ কাম করে আস্তে 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 করে কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, রাজনীতি থেকে দূরে চলে যাচ্ছে। যেটুকু তারা দেশের জন্য দিতে পারতো, ওনাদের দেশের জন্য কি দিতে পেরেছে আজকে বলেন তো? একটা জিনিস বলুক, যে অনেকগুলো কথা বলে ফেলে, কিন্তু আপনি স্পেসিফিক একটা জিনিস বলেন যে এই সমস্যাটা আপনারা আন্দোলন করবেন, আপনারা বলেন 5টা পয়েন্ট নিয়ে আসেন যে এই 5টা বিষয়ে আমরা আন্দোলন করছি, এবং পরিষ্কার জনগণের কাছে তুলে ধরবে। এই যে ধরেন টাকা চলে যাচ্ছে, অমুক এটা হয়ে গেল, যে কথাগুলো একটা স্পেসিফিক আসেন সেটা নিয়ে আন্দোলন করেন, তো জনগণের তো আস্থা নিতে পারবেন। জনগণের আস্থার মধ্যে তারা তো নেই, কারণ জনগণের কি চায় সেই জিনিসটা তারা বুঝতে পারে না। কারণ বুঝতে পারে না কেন? কারণ তাদের বিভিন্ন দেশে বিভিন্ন রকম তাদের ইয়ারা আছেন, মুরব্বীরা আছেন, মুরব্বীদের কথা শুনে রাজনীতি করেন দেখেই কিন্তু তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আর এখন এই নির্বাচন এর আগে এত কিছু করে যখন পারলেন, তা এইবার তো ধরেন রেস কি, আমরা তো বলেছিলাম একটার বেটা সব বাস মিস করছেন, তো সব বাস মিস করে এখন কিন্তু আপনার একেবারে তারা হতাশ হয়ে শুয়ে পড়েছে। কোনোভাবে আপনারা তাদেরকে এখানে আনেন দেখে আপনারা একটু অক্সিজেন দিয়ে দিয়ে রাখছেন, নাহলে কিন্তু তাদের কিন্তু কোনো অবস্থান নাই, কোথাও নাই অবস্থান। সুতরাং এখনও তাদের সময় আছে, নিজেদেরটা বুঝুক, আয়নায় নিজেদেরকে একবার দেখুক যে কার পিছনে আমরা আন্দোলন করছি, আমার কি করণীয় আছে, দেশের জন্য কিছু করার আছে কিনা। তারা এই সমস্ত কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করে, এবং সাধারণত কিছু ওনাদের সরাসরি, আর আমি কি বলবো, ধরেন অনেকেই আছেন যাদের কাজটাই হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা। সরকারের কোনো ভালো কাজ করে নাই, সব সরকার খারাপ কাজ করছে। আর এই যে বললেন চোখে পট্টি, আমি বলবো চোখে পট্টি না, ওনাদের চোখ নাই, ওনারা অন্ধ হয়ে গেছেন এখন। এবং অন্ধ হয়েছেন একটা, আরেকটা হলো ওনাদের 2টা কানই নাই, একটা কানে লাগলে লজ্জা থাকে, 2 কানই নাই,
মানে লজ্জা শরম কিছু না, রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছেন, তার অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে গেছে। এগুলো অ্যালাইনমেন্ট ঠিক করে শক্ত হন, তারপরে আসেন আমাদের সাথে যুদ্ধ করার জন্য। না, এই প্রবাদটি আছে যে এক কান কাটলে মানে রাস্তার পাশ দিয়ে একটু আড়ালে আড়ালে হাঁটে, আর দুই কান কাটা গেলে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে, মানে তার নির্লজ্জতার একটা ব্যাপার। তো সেইটা তো এই সরকার ইতিমধ্যে নির্লজ্জতার সমস্ত ধরনটা আমাদের সামনে হাজির করে ফেলছে, এবং এগুলো প্রত্যেকটাই তাদের নিজেদের কথার রেফারেন্স, মানে আমাদের কোনো কথা বলার দরকার নাই। কিন্তু যেমন এই যে আওয়ামী লীগের মতো বড় দল নিয়ে আমরা সমালোচনা করছি, আওয়ামী লীগের মতো বড় দল বলে যে ক্ষমতা না থাকলে ওনাদেরকে পালাতে হবে, এটা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের স্টেটমেন্ট, আমার স্টেটমেন্ট না। সো আমি কিন্তু কোনো কথা আমার রেফারেন্সে বলছি না, আমার কোনো জাজমেন্ট নেই। ওনার কিন্তু প্রত্যেকটা সমালোচনা হলো যে একটা গালি দিলেন, মানে জাজমেন্টাল কমেন্ট করলেন আর কি, এই যে এটা ভিত্তিহীন, ওটা শূন্য, ওটা অন্তঃসার শূন্য, এটা সারবস্তুহীন। কিন্তু উনি এখন পর্যন্ত হিসেব করতে পারলেন না যে এই যে অর্থনৈতিকভাবে যে আজকে বাংলাদেশের সাধারণ মানুষ একটা বিরাট চাপের মধ্যে আছে দ্রব্যমূল্যে, আপনারা কি করেছেন। দুই, এই যে টাকা পাচার হচ্ছে, আপনি কি ব্যবস্থা নিয়েছেন। আমি কি করব ক্ষমতায় গেলে, সেটা আমার কর্মসূচির প্রশ্ন। সেই কর্মসূচি জনগণকে যদি আমি দেখাতে পারি যে যখন প্রকৃত ইলেকশন হবে তখন আমি দেখাবো যে তখন মানুষ আমাকে এটা নিয়ে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবে। আপনি তো ক্ষমতায় যাওয়ার রাস্তাটা বন্ধ করেছেন। ভারতের সাথে আমাদের পার্থক্য হচ্ছে যে ভারতের মানুষ একটা ডিকটেটরশিপের ভয় পাচ্ছে, কিন্তু এখনও নির্বাচন সেখানে ভোট দেওয়ার মতো অবস্থায় আছে। আর আমাদের তো নির্বাচনটা আপনি নাই করে দিয়েছেন। তো 5% ভোটের নির্বাচন নিয়ে তো আপনাদের সন্তুষ্টি, সেই সন্তুষ্টি আপনাদের থাকবে। ফলে বক্তব্য খণ্ডন করার জায়গাতে আপনারা যাবেন না, উল্টো দাবি করবেন যে আমরা বক্তব্য খণ্ডন করছি না এবং বলে গালি দিবেন। তো এখন দিতে পারেন, এটা হচ্ছে পাল্টাপাল্টি বক্তব্যের ব্যাপার, সেটাতে আমি খুব বেশি যাব না। আপনি বললেন যে ভারত তো আমাদের এখানে ভোট দিয়ে যাবে না, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, ওনারা বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার অধিকারটা কেড়ে নিয়েছেন। বিরোধী দল আসলে যে ভোট দিতে দেয় না, সেটা তো 2018 সালে প্রমাণিত। 40-50 ভাগ আগের রাতেই সিল মেরে ভোট রাখেন, তারপরের দিন প্রার্থীগুলোকে আর ইয়েতে যান না। আর এখন যেহেতু বিরোধী দল এখানে বর্জন করলো, সুতরাং সেখানেও ওনারা নিজেদের সিলচাপড় মেরে পার্সেন্টেজটা বাড়াতে হয়। আর প্রশ্ন হচ্ছে ভারত যেটা করেছে সেটা হচ্ছে যে বাংলাদেশে এই যে মানুষের ভোটের অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে, সেই সরকারটাকে তাদের নিজেদের সংকীর্ণ স্বার্থে, তাদের এখানকার বাংলাদেশে তাদের যে স্বার্থ, কারণ আওয়ামী লীগ গদি রক্ষার জন্য তারা এই ভারতের সাথে বাংলাদেশের স্বার্থের যে ন্যায্যতার জায়গা দরকার, সেটার বদলে যা চাইবে তা দিব, এই ভিত্তিতে গদিতে থাকতে চায়। ভারত সেটাকে সমর্থন করেছে, আমরা এটার বিরোধিতা করছি। ভারতের সাথে আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থাৎ সুসম্পর্ক চাই। রাষ্ট্র থেকে রাষ্ট্রে আসলে বন্ধুত্ব আনকন্ডিশনালি হয় না, সেটা হয় সুসম্পর্ক একটা ন্যায্যতার ভিত্তিতে। ভারত আর বাংলাদেশের মধ্যে সব ধরনের সম্পর্কেই, সীমান্ত, বাণিজ্য, আমাদের নদী এবং এইসব সম্পর্কে একটা অসমতা আছে। এই অসমতার জায়গায় আমরা ন্যায্যতা আনতে চাই। ন্যায্যতা আনতে হলে একটা সরকারকে দেশের স্বার্থটাকে সামনে রাখতে হবে। এই সরকার দেশের স্বার্থ সামনে না রেখে গদির স্বার্থ সামনে রাখছে, এবং ভারত সেই সুযোগটা নিয়েছে যে আচ্ছা, একে গদিতে রাখতে গেলে ও আমাকে আমার এইসব অন্যায্যতার প্রশ্নটা তুলবে না। ফলে তারা এখন আমাদের পলিটিক্সকে কন্ট্রোল করার জায়গায় যাচ্ছে, এটাই বাংলাদেশের জনগণের পারসেপশন। সুতরাং এই জায়গাতে আমি শেষ করি যে ভারতের এই বিষয়ে আমাদের জায়গাটা আছে যে বাংলাদেশের পলিটিক্স বাংলাদেশের মানুষ নিয়ন্ত্রণ করবে। এটা করাটা যে খুব দরকারি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাইরের দেশে গণতন্ত্রে যদি আপনি সমর্থন না থাকে আপনার, তাহলে সেটা শেষ পর্যন্ত একসময় নিজ দেশে এসে হাজির হয়। ভারতে আজকে এই বিরোধী দলরা, বিশেষত কংগ্রেস, তারা কি 2004 থেকে 2014 পর্যন্ত ক্ষমতায় ছিল না? ছিল। এবং সেই ক্ষমতায় থাকার সময় আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের অবস্থানটা কি। তারা আজকে বুঝছে যে যে ধরনের একটা কর্তৃত্ববাদী শাসন কিংবা ভোটহীন শাসনকে তারা বাংলাদেশে সমর্থন দিয়েছিল, আজকে ভারতের মাটিতে তাদেরকে সেই কথাগুলোই বলতে হচ্ছে। নির্বাচনে কি হচ্ছে? নির্বাচনের আগে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, নির্বাচনের আগে দুজন সিটিং চিফ মিনিস্টারকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, নির্বাচনের আগে আমাদের এখানে যেমন ব্যারিস্টার শাহজাহান ওমরের ঘটনা ঘটেছে, ও বিএনপি থাকলে তার বিরুদ্ধে আর্সন মামলা, মানে অগ্নিসংযোগের মামলা, তারপরে আওয়ামী লীগের যোগদানের জন্য রাজি হলে
সুন্দর মতো জেল থেকে বেরিয়ে আসবেন, নৌকা প্রতীক নিয়ে হ্যাডম দেখিয়ে ফেলবেন। এই যে চলছে, এটা ভারতে চলছে। তার মানে আমাদের এখানে বহু বিরোধী দলের নেতা হয়েছে, ভারতে তা হচ্ছে। বিজেপি, আমি বলছি যে বহু বাংলাদেশে তো প্রয়োগ হয়েছে ফর্মুলাটা, না কিন্তু ভারতেও কি চাই হচ্ছে? শুনেন, আগে ল্যাবরেটরি লাগে, ল্যাবরেটরিতে একটা জিনিস যখন ফর্মুলাটা প্রয়োগ হয় তখন মনে হয় যে আচ্ছা এটা একটা কাজে দিবে, তখন এটা বিভিন্ন জায়গায় প্রয়োগ চলতে পারে। সো ভারত আগে বাংলাদেশে প্রয়োগ হয়েছে অনেক কিছু, সেগুলো সাফল্যের ফলে এখন নিজ দেশেই সেগুলো হয়তো বা প্রয়োগ হচ্ছে। আমি বারবার বলছি যে এই যে ডেমোক্রেসির পক্ষে ভারতের জনগণ আজকে গণতন্ত্রের জন্য যে লড়াই করছেন, আমরা সেই গণতান্ত্রিক লড়াইয়ের সাথে বাংলাদেশে আমরা গণতন্ত্র আমি সেই জায়গাটাই বলছি যে আমাদের ভোটে আপনি যেটা বলছেন যা যা অপচেষ্টা হয়েছে কিংবা দমন পীড়ন করেছে শাসক দল, সেই জায়গাটা ভারতও তার ভোটের সময় কিংবা ভোটের আগে করে দেখাচ্ছে। অনেকগুলো লক্ষণ পরিষ্কার। কেজরিওয়াল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী সবাই অ্যারেস্টেড। পশ্চিমবঙ্গের দিকে তাকালে দেখা যায় শীর্ষ নেতারা আর কেউ নয়, সবাই আছে, গারদে আছে। কিন্তু আমার প্রশ্ন, বাংলাদেশ এবং ভারতের ভোটকে নিয়ে যদি একই চরিত্র চিত্রায়িত করেন, তাহলে ভারতের কোনো দল ভোট বর্জন করেনি, আপনারা কেন ভোট বর্জন করেছেন? এখনো তো ভোট কেন্দ্রটা দখল হয়ে যায়নি। ইলেকশন কমিশনে তোদের নষ্ট হয়ে গেছে। না, ইলেকশন কমিশন নিয়ে প্রশ্ন উঠেছে। আমি বলি শেষে, দেখুন ভারতের গণতন্ত্র, ওরা তো কেউ বলেনি আমরা ভোটকে যাবো না। 75 থেকে 80 বছরের চর্চার পরে ভারতের গণতন্ত্র কিন্তু প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নটা উঠার ফলে কিন্তু ইলেকশন কমিশন নিয়ে অনাস্থার প্রশ্ন উঠেছিল। সেইখানে সুপ্রিম কোর্ট এসে বলল যে তোমরা 3 সদস্য বিশিষ্ট কমিটি, যেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিস, কিন্তু পার্লামেন্ট কিন্তু চিফ জাস্টিসের এটা বাতিল করে দিয়েছে। তাহলে কোর্ট অর্ডার পার্লামেন্টকে মানে সভরেন দেখিয়ে কোর্ট অর্ডারও পার্লামেন্ট চেঞ্জ করতে পারে। আর বাংলাদেশে কি করা হলো, কোর্ট অর্ডারের দোহাই মেরে বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টির যে কনসেনসাস 96 এ তৈরি হয়েছিল সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনি বাতিল করে দিলেন। এই যে হচ্ছে বাংলাদেশের সাথে ওটার এখনো পার্থক্য। তো আমি এটা বলবো যে আপনি সেই জায়গাটাই তো জানতে চাই, এত অনিয়ম হচ্ছে ভারতের ভোটকে কেন্দ্র করে, কিন্তু তারা 2066-তে বোধহয় আর প্রায় 3000 রাজনৈতিক দল তারা ভোট কিন্তু করছে, সব প্রধান বিরোধী দলগুলো কিন্তু ভোটে আছে। এটা ইন্টারেস্টিং, বাংলাদেশের যারা মাওবাদী দল তারা ভোট বর্জন করেছে। শুনেন, আমি আপনাকে বলি, ভারতের ভোটটা ভোট দিতে পারবো কিনা, কাউন্ট হবে কিনা, এই প্রশ্ন ভারতের রাজনীতিতে এর আগ পর্যন্ত এত তীব্রভাবে ওঠে না। মাঝে মধ্যে প্রশ্ন উঠেছিল, কখনো কখনো মানে নানান বিশেষ বিশেষ কেন্দ্র ধরে। এখন এটা ইন জেনারেল কোয়েশ্চেন হিসেবে হাজির হচ্ছে। তাহলে যে প্রশ্নটা বাংলাদেশের মতো দেশে একটা রেগুলার প্রশ্ন ছিল, ভারত নিজেরা গর্ব করতো তারা একটা বৃহত্তম গণতন্ত্রের দেশ, আজকে সেখানে ভোট দিতে পারবো কিনা, কাউন্ট হবে কিনা, এইসব তৃতীয় বিশ্বের প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন এগুলো থার্ড ওয়ার্ল্ড আচরণ হচ্ছে আমার সাথে, তাকে তার বিরুদ্ধে মামলা টামলা দেওয়ার কারণে। এখন থার্ড ওয়ার্ল্ড যে কর্মকাণ্ড, নির্বাচন ঠিকমতো হয় না, এটা হয় না, সেটা হয় না, এগুলো এখন ওই বৃহত্তম গণতন্ত্রের দেশগুলোতে হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে অনেকগুলো, তার মধ্যে একটা বড় কারণ যে অন্য দেশের গণতন্ত্র মানে নষ্ট করে নিজের দেশের গণতন্ত্রটা রাখা যায় না। এই শিক্ষাটা খুব জরুরি। যে কেউ আসলো বাড়ি মেরে নিয়ে চলে গেল। বাংলাদেশের গণতন্ত্র আছে না, এত ঠুনকো যে নিয়ে চলে গেল। তাহলে বাংলাদেশে কখনো গণতন্ত্র ছিলই না? আমি মনে করি না ছিল না। কোন সরকার 72 সালের বন্দোবস্ত একটা স্বৈরতান্ত্রিক বন্দোবস্ত। গণতন্ত্র সরকারের সময় গণতন্ত্র ছিল না? বিএনপি কোথায়? বিএনপির সময় গণতন্ত্র ছিল। ওটা একটা ভোট কেন্দ্রিক জায়গা ছিল। ভোট, নির্বাচিত সরকার আর গণতন্ত্র এক জিনিস না। ওই নির্বাচিত সরকার কি ভোট এনশিওর করতে পেরেছে? পারেনি। কিন্তু এটা আপনি দেখেন, আপনি জোট কোথায়? বিএনপির সাথে আমরা তো একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমরা একাই গণতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলতে পারবো তা না। আজকে বিএনপির সাথে আমরা জোট করেছি, মানে আমরা একটা 31 দফা রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে করছি, যেখানে আমরা আওয়ামী লীগকে বলছি যে আসুন এই বন্দোবস্তটা আমরা সবাই মিলে করতে হবে। সেই বন্দোবস্তের লড়াইয়ে আওয়ামী লীগ এগিয়ে না এসে বলছে যে না, আমরা এই জমিদারি চালাবো। আমরা বলছি যে জমিদারি দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারে যাবে। আসুন আমরা একটা নতুন বন্দোবস্তে পৌঁছাই, যেখানে গণতন্ত্র হবে, যেখানে ক্ষমতায় থেকে আপনি ভালো ভোট পাবেন এবং ভোটের ভিত্তিতে আপনি ক্ষমতায় আবারও থাকতে পারেন, বিদায়ও নিতে পারেন। এই প্রক্রিয়াটা থাকা দরকার। না থাকলে যা যা সমস্যা তৈরি হয় তা ইতিমধ্যেই তৈরি হয়ে যাচ্ছে। এবং এই তৈরি হওয়ার প্রক্রিয়া, যেমন ভারত একটা সরাসরি আমি বলবো যে ভারতের বর্তমান সরকারের যে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি, এটা ভারতের জন্য খুব ভালো হচ্ছে। এটা ভারতের বেশিরভাগ মানে বিরাট বিরোধী দলদের বক্তব্য শুনলে তো বোঝা যায় এটা তারা আপোজ করতেছে। তার মানে এটা ভারতের রাজনীতির জন্য শুভকন্যা, এটা ভারতের বিরাট অংশ মানুষ মনে করে। আমরাও বাংলাদেশ থেকে মনে করি ওইখানে যদি উগ্র হিন্দুত্ববাদের ঢেউ ওঠে তা বাংলাদেশে একটা নেতিবাচক সাম্প্রদায়িক প্রভাব ফেলবে। সুতরাং আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য ভারতের রাজনীতি, নেতিবাচক রাজনীতি যাতে আমাদেরকে প্রভাবিত করতে না পারে, তার জন্য আমরা চাই আমাদের দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকুক যেখানে সবাই অংশীদার মনে করবে। আওয়ামী লীগ এই যে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করে জমিদারি কায়েম করে
এমন একটা বাস্তবতা বাংলাদেশে তৈরি করছে যেটা দক্ষিণ এশিয়ার নেতিবাচক আমি রাজনীতি। পরিষ্কার হতে চাই, গণতন্ত্র ধ্বংস কে করেছে বাংলাদেশের? আওয়ামী লীগ নাকি ভারত? কোথায় আমাদের গণতন্ত্র ধ্বংস করলো কি? আওয়ামী লীগ করেছে, ভারত তাকে সমর্থন করে যাচ্ছে। আচ্ছা, ওনারা বন্দোবস্তের কথা বলছে, অনুষ্ঠান শেষ অথবা করব। উল্টোভাবে আমাদের রাষ্ট্র কাঠামোকে গভীরভাবে এখন দেখলে আমাদের রাষ্ট্র আর আমাদের হাতেই আছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ তাহলে আমাদের প্রশ্ন। রাষ্ট্র যদি আমাদের হাতে না থাকে এবং সরকার যদি তার ক্ষমতাটাকে বারবার এরকম মানে দীর্ঘস্থায়ী করতে চায়, তাহলে সে এবং দীর্ঘস্থায়ী করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে তার অনেক কিছু দিয়ে দেয়। আপনারা বলছেন যে অনেক কিছু লেনদেন করে তার ক্ষমতাটাকে চিরস্থায়ী বন্দোবস্ত করে নিল। সকলেই বলছে, আমি আবারও বলবো, আমি আমার নিজের কথা বলছি না। জনাব ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশের সিনিয়র পলিটিশিয়ান, মন্ত্রী, তিনি বলেছেন দিল্লি আছে, আমরা আছি। না, তিনি তো লাস্টে তলে বললেন তলে যে আপোষ হয়ে অন্য দেশগুলো ভোটটা চায়নি, ভারত পাশে না থাকলে এই ভোটটা বানচাল হয়ে যেত। তিনি সেটাও বলেছেন, সেটাও তো আপনি জানেন। কিন্তু আমার কথা হচ্ছে নিজের ক্ষমতার স্বার্থের জন্য যদি ভোট সরকারি দল বানচাল করতে চাইছিল কে? আমরা একটা ভোট চেয়েছি, আমরা তো ভোট বানচাল অন্য করতে দেশ, চাইনি। অন্য দেশ, কে দেশ? অন্য কোন দেশ? আমেরিকা, উনি যেটা শুরুতে বললো। আমেরিকা কোথায় ভোট বানচাল? আমেরিকা বলছে আমরা যেটা বলছিলাম না, দেখেন এনাদের যে কথাবার্তা কোন কাজের সাথে ওনাদের কথার কোনো মিল নাই। তার কারণ ওনাদের রাজনীতি কোনো চরিত্রই নাই। তারা পশ্চিমা বিভিন্ন দেশের সাথে তারা গত বছরটা কি করেছে ওনারা জানেন। সব জায়গায় ব্যর্থ হয়ে এখন বলে কই আমরা তো এগুলো কোনো কিছু করি নাই। আপনাদের যত রকম অপকর্ম করা, অগ্নি সন্ত্রাস করা সবকিছু আপনারা করেছেন এবং আপনি ওই সাথে জোট বাঁধা মানে আপনিও সেটার সহযোগী। সেজন্যই আপনাকে বলবো যে আপনাদের গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রের কথা আপনাদের মুখে মানা না। যার সাথে আপনারা আজকে একসাথে হয়েছেন, সংঘবদ্ধ হয়েছেন, তাদের উৎপত্তিটা কোত্থেকে হয়েছে? হত্যার মধ্যে দিয়ে তাদের উৎপত্তি হয়েছে। 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিল এই বাংলাদেশ জানে, আমি জানি না আপনি জানেন কিনা। সেই আজকে গণতন্ত্রের কথা বলছেন, তারা কিভাবে সেদিন নির্বাচনে জয়লাভ করে আসছিল সেটা আমাকে বলেন। আপনারা ইয়ের কথা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন। 2008 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল সারা পৃথিবীর কাছে যেটা অ্যাকসেপ্টেড, আপনি বলেন সেখানেও একটা জিনিস আপনার তলে তলে অনেক কিছু হয়েছিল। আপনি যখন হারবেন তখন তত্ত্বাবধায়ক সরকার খারাপ, আবার যখন এখন বিরোধী দলে আছেন এখন তত্ত্বাবধায়ক সরকার চায়। কিন্তু কোনো চরিত্রই নাই তো, ওনাদের কথার সাথে ওনাদের কাজের কোনো মিল নাই। এবং অগ্নি সন্ত্রাস, মানুষকে হত্যা করে যারা রাজনীতি চায়, যারা এদেশের নিরীহ মানুষকে ট্রেনে পুড়ায় মারে, বাসে পুড়ায় মারে, গাড়িতে মারে, তাদের পাশে সেই সমস্ত অপকর্ম করার পরে এখানে কি সুন্দর একদম ফেরেশতা হয়ে গেলেন সব গালি সরকারের বিরুদ্ধে। অথচ আপনারা কি অপকর্ম করেছেন জনগণ আপনাদের বিচার করবে। জনগণের কাছ থেকে কতটা বিচ্ছিন্ন, জনগণের পাশে দাঁড়ান, তখনই আপনারা বুঝতে পারবেন আপনার জনগণের কাছে কতটা বিচ্ছিন্ন। ভোট প্রসঙ্গ আসলে সবচেয়ে বড় আসে যে ভারত প্রসঙ্গ। সবচেয়ে বড় কথা, ভারতেও ভোট হচ্ছে কিন্তু ঘুরে ফিরে সেই একই কথা। আপনারা ভারতকে, অর্থাৎ আপনারা বলতে আমি আওয়ামী লীগকে বলছি, এবং ওনাদের যেটা বিরোধী পক্ষের আপত্তি যে ভারত দেশটি নিয়ে তাদের কোনো বিরোধিতা নেই, কিন্তু সরকারের সাথে সরকারের যে সম্পর্ক এবং আপনাদের ক্ষমতায় রয়ে যাওয়ার জন্য যে রিলেশনশিপটা সরকারের সঙ্গে সেই দেশের সরকারের সাথে, সেটা নিয়ে যথেষ্ট আপত্তি আছে, কারণ অমীমাংসিত অনেক বিষয় আছে। কিন্তু আমার প্রশ্ন, ভারতকে আপনারা কিংবা আমরা স্বাধীনতার বন্ধু মনে করি, তারা আমাদের নেইবার, কিন্তু আপনারা কোন বন্ধু মনে করেন? ক্ষমতায় টিকিয়ে রাখার বন্ধু, যেটা ওনাদের অভিযোগ। উনি রাজনীতি করেন এইটুক তো মিনিমাম তার মাথায় থাকা উচিত যে রাজনীতি আমার যেরকম দেশের রাজনীতি, আমার যেরকম জিও পলিটিক্স এবং পুরো আন্তর্জাতিকভাবে কিন্তু রাজনীতি বিভিন্ন রকম সমীকরণ চলে, ঠিক আছে। এবং যে যেটা কথা বলতে, দেখুন আজকে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকগুলো কথা বলবে, আজকে ভেটো দিয়ে দিল প্যালেস্টাইনের ইয়ে নিয়ে, কারণ তার স্বার্থ বিরোধী দেখে সে ভেটো দিয়ে দিচ্ছে। সুতরাং ভারত আমার পাশের দেশ, এই যে যেটা বললেন যে দিয়ে দেওয়ার জন্য কি দিয়েছে আপনি দেখেন না, আমরা নিয়েছি কতটুকু সেটা দেখেন আপনি, হ্যাঁ, কিন্তু কি দিয়েছে কিন্তু বলতে পারবে না, কিন্তু ওই বিরোধিতার খাতিরে সেটা বলছে। আর আমার পাশের দেশ, তাকে সাথে আমার ভালো সম্পর্কটা থাকারই তো সবচেয়ে বড় কথা। আমি কেন তার সাথে খারাপ সম্পর্ক করবো? আপনার নেইবারের সাথে আপনি খারাপ সম্পর্ক করবেন? আর করার তো কোনো কারণ নাই। আর তাদেরকে রেসিপ্রোকাল আমরা তাদেরকে যে সহযোগিতা করেছি সেটা হলো আমাদের এই মাটি ব্যবহার করে যাতে কেউ কোনো ইনসার্জেন্সি করতে না পারে সেগুলো করেছি। আমরা আইএসআই সব ক্যাম্প বন্ধ করে দিয়েছি, যেটা ওনাদের বন্ধু ছিলেন, কারণ ওনাদের তো ওই লাইন, ওই পেতাত্তা পাকিস্তানিদের লাইনের সেই লাইনে তারা কথা বলেন, সেই তারাই আপনার তাদের আত্মীয় স্বজন। এবং এই যে পুরো টিম সাম্প্রদায়িক শক্তির কথা বলতেছেন যে আপনার এই সাম্প্রদায়িক শক্তি কাদের সাথে আছে? তাদের সাথে সাম্প্রদায়িক শক্তির যত আপনার সম্পর্ক। আজকে একটা দিকে হলো মোটামুটি একটা বাম বাম ভাব নিয়ে ওনার কথা বলেন বসে বসে, কিন্তু তল দিয়ে সব সাম্প্রদায়িক শক্তি, সব অপশক্তির সাথে তাদের সম্পর্ক। এবং সেই সম্পর্কে দিয়ে তারা গত বছর চেষ্টা করেছে আপ্রাণভাবে জীবন দিয়ে যে কিভাবে এই সরকারকে শেষ করাতে পারে। তারা জানে যে ভারত আমার পাশে ছিল, এটা কি আমার দোষ?
ভারত মনে করেছে যে তাদের শক্তিশালী বন্ধু হচ্ছে, কারণ আমরা সব ধরনের সহযোগিতা তাদেরকে করেছি। সেজন্য তারা মনে করবে খুব স্বাভাবিকভাবে, যে কোনো কেউ বুঝবে যে এই পাশের দেশটা, এই সরকার যদি আমার এই উপকারগুলো করে থাকে, তাহলে তো আমার একটা মৌন সমর্থন তার প্রতি থাকবে। সে অর্থ এই না যে তারা এসে আমার এখানে ভোটটা দিয়ে যাবে। সেই জিনিসটাতে আমি তাদেরকে আবারও বলবো, গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রে ফিরে আসেন, জনগণের কাছে যান, জনগণ সকল ক্ষমতার উৎস। এই আওয়ামী লীগ একদিনে কিন্তু এই জায়গায় আসে নাই। আওয়ামী লীগ অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে আজকে আওয়ামী লীগের এই অবস্থান। সুতরাং আপনারাও সেই জায়গায় আসেন, আপনারা যুদ্ধের জন্য প্রস্তুত হন, গণতন্ত্রের কথা বলেন, রাজপথে দাঁড়ান, রাজপথে জনগণকে সম্পৃক্ত করেন। তারপরে প্রশ্ন আসবে যে জনগণের ভালোবাসা আপনি পেলেন কিনা। সেই ভালোবাসায় মনোনিবেশ করেন, তাহলে হবে। এই দেশ বিদেশ ঘুরেন না, যেটা গত বছর করেছেন, বারবার যেটা দেখি আমরা, বিভিন্ন দেশকে এনে তাদের ইয়েতে তারা করতে চায়। সুতরাং আমি শুধু এইটুকুই বলবো যে আসুন, গণতন্ত্র যদি দেশকে সত্যি কিছু দিতে চান, আপনারা এরকম সুন্দরভাবে একটা এই আতেল মার্কার চেহারা নিয়ে কথা বলবেন আর এইভাবে সরকারকে গাইলে থাকবেন। আপনি একটা সুষ্ঠুভাবে একটা জায়গায় আসেন, সুষ্ঠু রাজনীতির দিকে আসেন। অপশক্তির সাথে হাত মিলালে আপনার ওই কালো হাত জনগণ আবারও ভাঙবে, যেমন শিক্ষা দিয়েছে আবারও সামনে দিবে, রাজনৈতিক ভাবে দিবে। শেষ করে আনি, আপনার কিছু বলার আছে? হ্যাঁ, একটু বলার আছে যে একটু মানে ব্যক্তিগত আক্রমণ কম করার ভালো, কারণ আমরা রাজনৈতিক তর্ক করছি। তো বেশি জাজমেন্টাল কমেন্ট করেননি হয়তো, সেটার একটু নোট দিয়ে রাখলাম আপনাকে, যে একটু জাজমেন্টাল কমেন্ট কম করলে ভালো হয়। আমি ওনার কতগুলো পলিটিক্যাল জায়গায় বিরোধিতা করতে চাই। একটা হচ্ছে যে এই যে 2008 সালের নির্বাচনকে নিয়েও প্রশ্ন করেছে। হ্যাঁ, বিএনপি 2008 সালের নির্বাচনকে নিয়েও প্রশ্ন করে। আওয়ামী লীগে তো 1991 সালের নির্বাচনে সূক্ষ্ম কারচুপি, মানে শেখ হাসিনা নিজে বলেছেন সূক্ষ্ম কারচুপি, যেটা নিয়ে আওয়ামী লীগেও তখন একটা ডিবেট তৈরি হয়েছিল। আওয়ামী লীগের অন্য নেতৃত্বরা এটা মনে করেন নাই। 2001-এর ইলেকশনে তো আওয়ামী লীগ মনে করেছে যে এখানে তখন সূক্ষ্ম থেকে আর একটু বেশি এসছে, যে ওইটা না, এটা আরও বড় কারচুপি হয়েছে এবং কারচুপি করে ওনাদের ক্ষমতা থেকে বাইরে রাখা হয়েছে। এবং উনি এটা বলেছেন যে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, গ্যাস রপ্তানি করতে রাজি হই নাই বলে নাকি ওনাকে ক্ষমতা দিয়ে আসতে হয়। এই ধরনের ট্র্যাডিশনগুলো আমাদের বড় দুই দলের মধ্যে আছে, কারণ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গড়ে ওঠে নাই, তো ফলে আস্থার জায়গাটা নাই, আর হার মেনে নেওয়ার জায়গাটা নেই। নিজেদের পলিসির কারণে যে দুর্বলতার কারণে হারতেও পারে, সেই জায়গাটা তারা আনেন না। যখন ভোট ব্যবস্থার উপর আমরা কমপ্লিট আস্থা রাখবো, মানুষ আমাকে রিজেক্ট করতেও পারে। যেমন ভারতে এতদিন এই ব্যবস্থাটাই ছিল যে হেরে গেলে তারা মনে করতেন যে তাদের হয়তো জনগণ তাদেরকে গ্রহণ করবে। কিন্তু এখন প্রশ্নটা, হেরে যাওয়ার ব্যাপারটা এখন জিতে যাওয়ার ব্যাপারটা জনগণের ভোটে আছে কিনা, এই নিয়ে অনাস্থা তৈরি হয়েছে ভারতের দিকে। ওইটা হচ্ছে ভারতের জন্য নতুন ফেনোমেনা, যেটা বাংলাদেশে এতদিনকার ফেনোমেনা। এখন আমরা তো বাংলাদেশে আগে ভোটের জন্য লড়াই করছি, যেই ভোটে আসলে আওয়ামী লীগকে মানুষ ভোট দিবে নাকি বিএনপিকে দিবে নাকি গণসংহতিকে দিবে, কাকে দিবে, এগুলো তো আলোচনা। আমরা তো এখনো ওই কম্পিটিশনের দলও এখনো হয়ে উঠতে পারিনি, কিন্তু নির্বাচন ব্যবস্থা থাকলে ওই রকম কম্পিটিশনে যাওয়ার একটা ব্যবস্থা তৈরি হয়, নতুন দল তৈরি হতে পারে, মানুষের আগ্রহ সৃষ্টি হতে পারে। যেমন ভারতে ছিল বলেই আম আদমি পার্টির মতো একটা পার্টির জন্ম হয়েছে। দিল্লিতে তারা ক্ষমতায় এসছে, এরপরে তারা পাঞ্জাবে গিয়েছে, গুজরাটে গিয়েছে, অন্য জায়গায় তাদের দল গড়ে উঠছে। ডেমোক্রেটিক সিস্টেম না থাকলে এটা নতুন রাজনৈতিক দলগুলোর সামনে একটা দুস্তর বাধা থাকে, যেটা আমরা বাংলাদেশে ফেস করে চলেছি। এখন আমরা ডেমোক্রেটিক সিস্টেমের জন্য লড়াই করছি, ওনারা বারে বারে ওই অভিযোগটা তুলবে। এখন বাংলাদেশে এই যে 28শে অক্টোবরের অগ্নিসংযোগ কারা করেছে, কি কারণে করেছে, কিভাবে একটা শান্তিপূর্ণ সমাবেশকে মানে ধ্বংস করে দিয়ে নিজেরা ভিকটিমহুডের মতো, মানে একটা ইসরায়েলি কায়দায় আপনি নিজে ভিকটিমহুড, আমাকে আক্রমণ করেছে, তারপর আপনি নিজের যে ক্র্যাকডাউনটা করবেন ওটাকে জাস্টিফাই করবেন। তো ওইটা আমরা দেখেছি 28 তারিখে কিভাবে করা হয়েছে, এবং এই কাজগুলো করাটাই তো গোয়েন্দা সংস্থার কাজ। এইভাবে করেই তো একটা দমন পীড়নটা চালানো যায়, মানুষের চোখে ধুলো দেওয়া যায়। ওনারা ধুলো দিচ্ছেন, ধুলো দিয়ে মনে করছেন যে কায়দা কানুন করে যে টিকে থাকতে পারছি, এটাই বোধহয় চিরস্থায়ী বন্দোবস্ত। আমরা কেবল বলতে চাইছি যে রাজনৈতিক দল বড় হলেই কালই রাজনীতির ভবিষ্যৎটা দেখা যায় না। রাজনীতির ভবিষ্যৎ ইতিহাসেও থাকে, এবং ওই ইতিহাস থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হয়। সেখান থেকে আমরা বলছি এটা চিরস্থায়ী বন্দোবস্ত না। দেশে বিদেশে আওয়ামী লীগ ঘুরছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, এটি দুর্ভাগ্য। বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশের জনগণের মধ্যে, সেই জনগণকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি কায়দা কানুন করে। মানে জিতে যাওয়ার পরও দেশ বিদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ঘুরছে, অফকোর্স এটা সত্য তথ্য। আপনি তথ্য মানেটা কি? মানে এটা তো আমার এভিডেন্স লাগবে, প্রমাণ লাগবে, যেটা আমি মুখের কথা কেন বিশ্বাস করব? দেশে বিদেশে ঘোরার ব্যাপারটা নিয়ে এত রিহার্সাল তারা দিয়েছেন। এই যে ধরেন
ভারত, চীন, রাশিয়া, আমেরিকা, ইউরোপ, যে আমাদের তারা তাদের ক্ষমতা রাখার জন্য প্রত্যেককে তারা সন্তুষ্ট করতে চেয়েছে এবং প্রত্যেককে সন্তুষ্ট করেছেন, তলে তলে আপোষ হয়ে গেছে। এই স্টেটমেন্ট তারা দিয়েছেন। তাহলে এখন জিতে যাওয়ার পর টিকে যাওয়ার জন্য টিকে রাখতে হবে না, টিকে রাখতে হবে না, বা টিকে যাওয়া তো শেষ কথা নয়। টিকে যাওয়ার জন্য এটা লড়াই, প্রতিদিনই তো লড়াই, প্রতিদিন লড়াই আছে। সরকারকে টিকে থাকতে হয়, বিরোধী দল লড়াই, আমরা যেমন লড়াই চালিয়ে যাচ্ছি এবং এই লড়াই আবারও তুঙ্গে উঠবে এবং এই তুঙ্গে ওঠার লড়াইটা ডেমোক্রেসির লড়াই। এটাকে ওনাকা এই গণতন্ত্রের লড়াইয়ের বিরুদ্ধে আওয়ামী লীগের একটা শব্দ নাই, যে কারণে 31 দফাকে তারা কেউ কমব্যাট করতে পারেনি। কারণ 31 দফার বিপরীতে একটি কথা আওয়ামী লীগের পক্ষে বলা সম্ভব না এই মুহূর্তে। আওয়ামী লীগ যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে 31 দফাটা কিছু না, আপনাকে পুরনো কোর্টে নিয়ে গিয়ে খেলতে, ও ওইটা অগ্নি সন্ত্রাসী, ও ওইটা রাজাকার, ও ওইটা মৌলবাদী। আরে ভাই, আপনার সবচেয়ে বড় বন্ধু যদি এখন বিজেপি সরকার, যাদের বিরুদ্ধে ভারতের জনগণের অভিযোগ হচ্ছে তারা উগ্র হিন্দুত্ববাদ ছড়াচ্ছে, তাহলে আপনি আসলে উগ্র হিন্দুত্ববাদের এখন কি বলে মিত্র শক্তি। সেই মিত্র শক্তি হচ্ছে আপনি আসলে কোন ধরনের অসাম্প্রদায়িকতা করছেন, নাকি বাংলাদেশে আসলে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়িয়ে দিতে চাইছেন, সেটা তো পরিষ্কারভাবে বাংলাদেশের জনগণ বুঝতে পারে। শেষ করব শুধু ওটা দিয়ে, ক্ষমতায় টিকে থাকার জন্য, আসার জন্য একবার ঘুরেছেন ওর সাথে, এখন উনি বলছে টিকে থাকার জন্য আবার আপনারা দৌড়াচ্ছেন। ওনার কথাগুলো একটু আগে পর্যন্ত মনে হচ্ছিল যে ওনার মাথাটা স্থির আছে, আসলে মাথার কোনো স্থিরতা বলে কোনো কিছু এই আবার যেই কথাবার্তাগুলো উনি বললেন কোনো যুক্তি নাই। এই লাস্ট আমি আপনাকে এই যে বলেন বিদেশে ওনার কিন্তু একটাও কোনো যুক্তিগত জায়গা নেই। আরেকটা কথা বলে দেখেন, এই যে বললেন যে বিজেপি সরকারের সাথে আপনারা হিন্দুত্ববাদী বিজেপি সরকার, কথা হলো ভারত সরকার, ভারতে জনগণ যাকে নির্বাচিত করে সরকারে বসাবে সেই সরকারের সাথেই আমাদের সম্পর্ক থাকবে, ভারতের জনগণের সাথে আমাদের সম্পর্ক থাকবে। কোন সরকারের সাথে সে কিভাবে জনগণ তাকে ভোট দিয়েছে, সেই সরকার ওখানে আছে, সেই সরকারের সাথে এই বাংলাদেশের সরকারের সেই সম্পর্ক। সুতরাং সেটা বিজেপি সরকার না অন্য সরকার সেটা তো কথা না, কথাটা ইজ ভেরি সিম্পল, যে ইন্ডিয়ার সাথে আমাদের কি সম্পর্ক। উনি কিন্তু এটাকে ঘুরায় নিয়ে আসলেন হিন্দুত্ববাদী সেই বিজেপি সরকার, এইগুলোই বলতে পারবেন ওনারা। এছাড়া কিন্তু ওনাদের বলার বক্তব্য দেওয়ার মতন কোনো অবস্থানে কিছুই নাই। এখানে বসে এই ধরনের এইসব যা কথা বললেন, আমার কাছে কেন জানি মনে হলো যে ওনার শেষের দিকের কথাগুলো মনে হলো কি মানে হাত পা ছেড়ে দিয়েছেন, ওনাদের কোনো অবস্থান নাই। ওনারা যে জনগণের সাথে এই বিচ্ছিন্ন হতে ওনাদের ভারসাম্যটা নাই, ক্ষমতা ভারসাম্যটা নাই। এবং আমার কাছে কেন জানি মনে হয় দলীয়ভাবে ওনারা কিন্তু নিজের জন্য একটা ক্ষমতা মতমত দাম্ভিক একটা অক্সিজেনে আছেন, আইসিইউতে আছেন, সেখান থেকে আস্তে আমরা আশা রাখি যে বেড়ে আসবে, কারণ আমরা চাই একটা শক্তিশালী বিরোধী দল থাকুক। তার মানে আপনাদেরকে প্রতিহত করার মতো কোনো বিরোধী পক্ষ নেই, কোনো অবস্থায় তাদের নাই। এইজন্য কি আপনাদের দম্ভ দাম্ভিকতা? না, সেটা হলো একটা দেশ দরকার, এটা তাদের হলো কি তাদের নৈতিকভাবে তারা বিপর্যস্ত, সেই জন্যই কিন্তু এর জন্যই তো ধরেন লক্ষ লক্ষ 50 লক্ষর মতো কি বলে লোকের বিরুদ্ধে, যেমন আমাদের লোক আছে, আমাদের লোক অনেক কম তুলনামূলক, বেশিরভাগই বিএনপি, তার সাথে অন্যান্য দল আছে। তো এখন তার বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা আপনারা দিয়ে বসে আছেন। মামলা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা হয়েছে, দলীয় কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়নি। এটাই তো, যারা জনগণকে পুড়িয়ে মেরেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আগামী তারা বেশি করে মামলা হবে। তার কোনো তো প্রমাণ করা যাচ্ছে না। আপনি এখানে হেসে হেসে কথা বলবেন, এখানে সন্ত্রাস আগামীতে আরো বেশি মামলা হবে লাভি চৌধুরী, তার মানে কি আগামীতে কোনো সহিংসতা হওয়ার আশঙ্কা দেখছেন? যত বেশি সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা হবে, ওনারা যত বেশি সন্ত্রাস করবে তত বেশি সন্ত্রাসী। তারা তো রাজনীতিতে কোনো পরিচয় নাই, সন্ত্রাস কায়েম করে বিরোধী দলের উপর চাপানো। আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, যে কোন রাজনৈতিক কারো বিরুদ্ধে যারা সন্ত্রাস করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা তো হবেই, না হওয়ার তো কোনো কারণ নেই। এটাই মানে আচ্ছা, মামলা তো হবে না, জানবাদী ট্যাকটিক। আচ্ছা, মামলা না হওয়ার কোনো কারণ নাই, আপনি বললেন জানবাদী ট্যাকটিক হচ্ছে এটা। জি, আলোচনা শেষ করে নিয়ে আসি। আপনারা সবাই তির্যক কথা বললেন, কিন্তু এত মধুর হেসে হেসে অট্টহাসিতে আমার আজকে ভালো লেগেছে। আমার অনেক বেগ পেতে হয়নি আলোচনা চালাতে। আপনারা দুজনেই দুজনকে বলেছেন, অ্যাটাক করেছেন, কিন্তু হেসে হেসে প্রতি উত্তর দিয়েছেন। প্রিয় দর্শক, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। ভালো থাকবেন আপনারা, ভালো থাকবেন দুজনেই। ধন্যবাদ।